জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, সঙ্গে আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি, আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আমাদের সঙ্গে গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার আছেন। আব্দুল নূর তুষার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বহিষ্কৃত সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে আজ নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেয়া কিছু লোক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবরুদ্ধ করে রাখার পর তাদের পুলিশের হাতে তুলে দেয়। মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্মের আয়োজনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান নামে একটি গোলটেবিল আলোচনা চলছিল জিআরইউতে। লতিফ সিদ্দিকী বলছিলেন যে আমি জানতাম না এখানে সমস্যা হবে, আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর তাকে ঘিরে কিছু লোক বলছিল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক, আরেকবার লীগ ধর জেলে ভর। ঘটনাটি নিয়ে নানান ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে এখনো বুঝতে পারছি না আসলে পুলিশ লতিফ সিদ্দিকীকে আটক করলো না উদ্ধার করলো, মানে আপনার কি মনে হয় জিআরইউতে আসলে কি হয়েছিল? একটা ভিডিও দেখেছি আমি তো সেখানে উপস্থিত ছিলাম না। আমার কাছে মনে হয়েছে যে আমন্ত্রিত অতিথিদেরকে এইভাবে আটকে রাখা এবং তারপরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার না করে বরং জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা, এটা আমার কাছে সঠিক মনে হয় নাই। প্রথমত লতিফ সিদ্দিকী সাহেবের অনেক বয়স, দ্বিতীয় হচ্ছে উনি বীর মুক্তিযোদ্ধা, তৃতীয় হচ্ছেন উনি বহু আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। এখন আওয়ামী লীগের সাথে কারো যদি সম্পর্ক থেকে থাকে, সেই কারণে যদি কাউকে ধরে নিয়ে যেতে হয় এইভাবে, তাহলে বহু মানুষকে ধরে নিতে হবে। কারণ একসময় তো আওয়ামী লীগ ছাড়া এখনকার দলগুলি ছিল না, এবং তারা যারা বেঁচে আছেন এরকম যে কেউ কোথাও হাজির হলেই তো বলতে হবে যে উনি আওয়ামী লীগ। আমার মনে হয় যে এই ধরনের আচরণ করার আগে আমাদের চিন্তা ভাবনা করা উচিত এবং সরকারকে এক ধরনের নিরপেক্ষ এবং সুবিচারকের জায়গায় থাকা উচিত। আর যারা ওইখানে ঢুকে পড়েছেন, তারা প্রতিবাদ করছেন, সবই ঠিক আছে, কিন্তু যে ভাষা তারা ব্যবহার করছেন এই ভাষাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ যারা সেখানে ঢুকেছেন, তাদের বয়স যদি চিন্তা করা হয় তাহলে নাতির বয়সী হবেন লতিফ সিদ্দিকীর। এবং হাফিজুর রহমান কার্জন আইন বিভাগের একজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই বয়সী তার ছাত্র আছে এবং এদেরও নিশ্চয়ই এই বয়সে শিক্ষক আছেন। ফলে আমার কাছে মনে হয়েছে যে পুরো ব্যাপারটা খুবই অগ্রহণযোগ্য, বিশেষ করে যে রাজনৈতিক ভাষা রাজনীতির মতোই হওয়া উচিত। জুলাই যোদ্ধা সেটা খুবই ভালো কথা, কিন্তু জুলাই যোদ্ধারা কি সর্বত্র গিয়ে এইভাবে গালিগালাজ করবেন? আমরা কি মনে করি যে জুলাই যোদ্ধাদের ভাষা আসলে এই ভাষা? এটা যদি হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই, কিন্তু আমার ধারণা যে জুলাই যোদ্ধাদের যে গ্রাফিটি ছিল সেই গ্রাফিটির কোথাও এরকম ভাষা ছিল? এই যে যখন আন্দোলন হয়েছিল, গ্রাফিটির কোথাও এই ধরনের বিচ্ছিরি ভাষায় যৌনাঙ্গের উদ্ধৃতি দিয়ে যে ভাষা আমরা দেখেছি ফজলু সাহেবের বাড়ির সামনে, এইসব ভাষা কি তখন ব্যবহৃত হয়েছিল? যদি হয়ে থাকে সেটা মেইন স্ট্রিমে আসে নাই, কিংবা মেইন স্ট্রিমে এই ধরনের ভাষা লেখা হয় না, এবং দেয়ালে আমি দেখি নাই এই ধরনের লেখা। তো যে গ্রাফিটির বই ছাপানো হয়েছে, যে গ্রাফিটির বই সারা পৃথিবীতে উপহার দেওয়া হচ্ছে, সরকার দিচ্ছেন, এই গ্রাফিটি তো একটা চিত্র। কিন্তু ধরেন এই পাশাপাশি যদি এই ভাষাটা এখন সব জায়গায় যায়, তাহলে এই চিত্রের সাথে মানুষ যখন মেলাবে ভাববে যে এই চিত্রগুলি হচ্ছে এই ভাষার চিত্র, তো এটা ঠিক হয় নাই। জি, শরীফ উসমান হাদি, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান, মানে গোলটেবিলটার নাম ছিল এরকম, আলোচনার আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেনের, তবে সেখানে তিনি ছিলেন না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর বহিষ্কৃত সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে অবরুদ্ধ করেছেন একদল ব্যক্তি। তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কিন্তু অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে হয়
এবং সেখানে গোয়েন্দা সংস্থার লোকজনও থাকেন আমরা যতদূর জানি, সেইখানে এরকম একটা ঘটনা মানে কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। ছোট ছোট করে বলি। প্রথমত জুলাই যোদ্ধা, আমি অফিসিয়ালি অনেক প্রোগ্রামে বলেছি এই যে জুলাই যোদ্ধা এটা কারোর নাম পরিচয় হতে পারে না। প্রথমত মানে এটা কি সরকার এক একজনকে এক একটা কার্ড দিচ্ছে যে তুমি জুলাই যোদ্ধা, মানে সবার তো এটা নাই। সুতরাং যে যেখানে যেটা করছে সেটা জুলাই যোদ্ধা নামে, এইটা হলো প্রথমত আমাদের বরাবরই প্রতিবাদ ছিল। পরশু একজন ফোন করলো, বললাম ভাই কে, বললাম ভাই আমি একজন জুলাই যোদ্ধা। তো আমি খুবই বাজেভাবে রিয়েক্ট করলাম যে এইটা একটা নাম হয় কেমনে, আপনার নাম পরিচয় বলেন। তো এই আমরা বারবার যেটা বলেছি, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসাটা করেছে, জুলাইকে নিয়ে এই ব্যবসাটা কাউকেই করতে দেওয়া হবে না, নাম্বার 1। নাম্বার 2, ডক্টর কামাল সাহেবের প্রশ্ন পিছন থেকে বলি। গতকালকে পরশু দুদিন ধরে একটা ফটকাট খুব ভাসছে। ডক্টর কামাল সাহেব বলছেন আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার বা 4টা মূলনীতি সেখানে হাত দেওয়া হচ্ছে, এই নিয়ে উনি প্রচণ্ড আহত। আমার মন খারাপ হয় বিএনপির সেই ভাই বোনদের প্রতি যারা 2018-তে ডক্টর কামালের নেতৃত্বে, যখন সাধারণ বাংলাদেশের মানুষ হাজারবার বলেছে বিএনপির মতো একটা দল, বেগম জিয়া এবং খালেদা জিয়ার দল, সেইটা গণতন্ত্র পুনরুদ্ধার করবে, যিনি জীবনে মেম্বারও নির্বাচিত হন নাই সেই ডক্টর কামালের হাত ধরে। একজনের একাডেমিক এক্সপার্টাইজ যদি পলিটিক্যাল এক্সপার্টাইজের সমান হতো তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা দেশের প্রেসিডেন্ট হয়ে যেত, প্রধানমন্ত্রী হতো, কিন্তু হন না, নাম্বার 1। এবং এটা আমরা আউট অ্যান্ড আউট বলেছি, তখনও ছোট মানুষ হয়েও বলেছি ডক্টর কামালকে সামনে রেখে বিএনপিকে বিরাট একটা ব্লাফ দেওয়া হবে, ইলেকশন ছিটকে যাবে, কিচ্ছু হবে না। এবং সেটাই হয়েছে ডক্টর কামালকে সামনে রেখে। কি একটা সেকুলার মুখ, এটাকে পোট্রি করে যে এই আইডিওলজি ধারণ করেন না। বেগম জিয়াকে কোনোদিন অনার করে ডক্টর কামাল কোনোদিন কোথাও কথা বলেছেন? ইভেন শহীদ জিয়ার পার্টিকে নিয়ে তিনি মুভমেন্ট করছেন, শহীদ জিয়া সম্বন্ধে সারা জীবনে তার বক্তব্য কি? একটা শুধু মনে করিয়ে দেই, 5ম সংশোধনী নিয়ে যেটা হয়েছে আদালতের রায়, সেখানে অনেক কথার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কথা যে শহীদ জিয়ার যে 5ম সংশোধনী এটা শুধুই অগণতান্ত্রিক এবং অবৈধ নয়, শহীদ জিয়া স্বৈরতান্ত্রিক ছিলেন। মজার ব্যাপার হলো ন্যারেটিভ কীভাবে নির্মিত হয়। তারপরে বিসিএসে প্রশ্ন এসছে 2-3টা আগের বিসিএসে যে দ্য ফার্স্ট ডিস্টোরশন অফ দ্য কনস্টিটিউশন কোনটা, কোন সংশোধনী, 5ম, 8ম এরকম করে। এর মানে হাইকোর্ট বলেছে পর্যবেক্ষণে এটাই ছিল সংবিধানের প্রথম বিকৃতি। শহীদ জিয়া যেটা করেছেন কোনটার মাধ্যমে, যেটা দিয়ে তিনি বাকশালের পরে গণতন্ত্রের পুনরুদ্ধার করেছেন। তাহলে সেটা যদি হয় তাহলে 4র্থ সংশোধনী যার মধ্যে বাকশাল কায়েম হয়েছে সেটি কি বিকৃতি না? এত কথা কেন বলি? ডক্টর কামালরা বাংলাদেশে যেই সংবিধানটা দিয়েছেন, এই সংবিধান হাজারবার বলেছি, এখনো বলি, এটা কোনো মতেই বাংলাদেশের জনতার, আম জনতার, গণমানুষের সংবিধানের প্রতিফলন ঘটে নাই। প্রথমত এই ডিবেট অনেকক্ষণ করা যাবে, সেটা এখন যাব না। এই গণপরিষদের কোনো অথরিটিই ছিল না বাংলাদেশের সংবিধান করবার। নাম্বার 2, তারা এরপর একটা গণপরিষদ নির্বাচনও দেয় না সংবিধান করার জন্য। নাম্বার 3, সেটার পরে তারা যখন একটা সংবিধান করেছে সেটার জন্য গণভোটও দেয় নাই। এমনকি 73-এ যে ভোট চুরির নির্বাচনটা করেছে তখন তো সেটা ইশতেহারে দেয় নাই। এত কথা কেন বলা? ডক্টর কামাল সাহেব এখন যখন প্রচণ্ড মন খারাপ নিয়ে বলেন যে সংবিধান পুনরুদ্ধার করতে হবে, তার উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে বলতে চাই, এখন একাডেমিকলি এটা প্রুভড হয়েছে যে এই সংবিধানের প্রিয়াম্বল পর্যন্ত ভারত থেকে লিখে দেওয়া হয়েছে। এটা ভারতের ডিপ্লোম্যাট তিনি স্বীকার করছেন যে আমরা এটা লিখেছি। সুতরাং ডক্টর কামালকে নিয়ে পুনরুদ্ধার এই প্রচেষ্টা করে শরীফ ওসমান হাদী, এইটা আসলে আজকে আমাদের টপিক না। কিন্তু এবার আমি আপনার প্রশ্ন একটু, ভাইয়ের 3টে পয়েন্ট কি আমি আপনার উত্তর হয়ে যাবে। পিছন থেকে বললাম গ্রাফিতির ভাষা, এইখানে আমার বলবার আছে। তুষার ভাইকে আমি বলবো, তুষার ভাই যে কোনো কারণেই হয়তো ঢাকার যত রাস্তায় ঘুরেছেন, এমনটা হইতে পারে ভাই তো এলিট ঘরানার লোক, সুতরাং গুলশান বনানীতে ঘুরছেন। এইখানকার গ্রাফিতির ভাষাগুলো, বাংলাদেশে গ্রাফিতি নিয়ে সর্বপ্রথম কাজ করেছি আমরা ইনকিলাব মঞ্চ। আজকে বুঝলে নিয়ে আসতাম আমরা, যেটা দেবাশিস চক্রবর্তী, যিনি পোস্টার বয় আন্দোলনের একজন, তিনি প্রচ্ছদ করেছেন। পুরো বইটার নাম হলো জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আই রিপিট, জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আমরা গালাগালও বলি নাই। এখানে আমরা কি করেছি, সারা বাংলাদেশ থেকে 5000-এর বেশি র গ্রাফিতি কালেক্ট করেছি, একটা কোনো ধরনের এডিট করি নাই, যার যেগুলোর প্রচুর কপি হয়েছে একটা করে নিয়েছি। র গ্রাফিতিগুলোকে আমরা পোর্ট্রে করেছি। তুষার ভাই চাইলে, রুমিনাপা চাইলে তাদের বাসায় গিফট পাঠাবো। আপনারা যেটাকে একটু মাঝখানে একটু প্রশ্ন করে, আপনারা যেটাকে গাইল বলছেন, সেই গাইল কি প্রধান উপদেষ্টা যে গ্রাফিতির বই সবাইকে বিভিন্ন বিশ্বের নানান দেশে উপহার দিয়ে বেড়াচ্ছেন, সেই গাইল কি ওই উপহার বইয়ে আছে? উপদেষ্টা যেটা দিয়েছেন এটা একদম প্রতিটা পৃষ্ঠা আমি উল্টে উল্টে দেখি নাই, একটা বড় কপি অফকোর্স এর মধ্যে সব আছে। এখন আমি যেটা বলছি, দেখেন গালাগালির প্রথম কথাটা আব্দুল নূর তুষার যেটা বললেন, তিনি ওই বইয়ে এই ধরনের
ধরনের গালাগালির ছবি দেখেন। আমি বলছি, আমি একটু প্রশ্নটা শেষ করি। আব্দুল নূর তুষার যে বইটি দেখেছেন সেখানে গালাগালি নেই, তাহলে কি সরকার আপনাদের গালাগালিকে স্বীকৃতি দেয়নি? এরকম কিছু সরকারের সবকিছু রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে কেন? আচ্ছা, প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো, কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে, কোন সরকারের অনুমতি নিয়ে? নাম্বার ওয়ান হলো কোন গালিটা মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে, স্থানকাল পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, আপনি কি তখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি জাতীয় সঙ্গীত গাইবেন? একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে, আমরা সেই বাসায় গেছি, তখন তার মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন? তৎসমবহুল একটি প্রতিবাদ করবেন? না, তার যা জবান তিনি সেটা বলবেন। আমরা সেটাই রেখেছি। কিন্তু একজন গণহত্যাকারীকে যেই গালিটা দেওয়া যায়, যে গালিটা দেওয়া যায়, একজন অন্য মানুষকে সে গালিটা দেওয়া যায় না। আমাদের কথা হলো সেটা। সেই গালি কি এখন ব্যবহার করা যায় 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য? না, দেওয়া যায় না। এটাই হলো আমাদের যে এই গালিগালগুলো যারা গণহত্যাকারী তাদের বিরুদ্ধে মানুষ ব্যবহার করেছে, আবার যারা গণহত্যা করবে তাদের জন্য তুলে রাখতে হবে, এটা আর অন্য কাউকে দেওয়া যাবে। কিন্তু ব্যবহৃত তো হচ্ছে শরীফ ওসমান হাদী। আরেকটা প্রশ্ন, যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোথাও দাওয়াত খেতে বসলেও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হতো, মনে আছে নিশ্চয়ই আপনার? আচ্ছা, ডিআরইউর ঘটনায় ওই সময়ের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন? কোনো এটা কম্প্যারিজনই হবে না, এটা একটা নন কোশ্চেন। প্রথমত হলো ভাই বলেছে আমন্ত্রিত অতিথি, দ্বিতীয় বলেছে বয়োজ্যেষ্ঠ, তৃতীয় বলেছে বীর মুক্তিযোদ্ধা, চতুর্থ বলেছে শিক্ষক। নাম্বার ওয়ান, শিক্ষক নামের যে শব্দটা, এটা বাংলাদেশে ফাংশনাল? এই শিক্ষকরা এইবারে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদেরকে পুলিশ ডেকে ডেকে ধরিয়ে দিয়েছে। আমাদের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে তার টিচার ধরে, তাকে পরে ডিবি কার্যালয়ে যে অবরুদ্ধ করা হয়েছে, তার টিচার ডেকে পুলিশকে ধরিয়েছে। নাম্বার ওয়ান। সুতরাং ওই শিক্ষক বাংলাদেশে কয়জন? নাম্বার ওয়ান, এই শিক্ষকরাই তো আপনাদের আন্দোলনে আপনাদের পাশে ছিল, ডিবি অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে ছিল না? নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, যখনই আমি শিক্ষক বলবো, যেই শিক্ষকরা দিনের পরে দিন গণহত্যার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে, তার সেও শিক্ষক তো অবশ্যই। হাফিজুর রহমান কার জন্য সেই দলের? সে কোন দলের এইটা আমার প্রশ্ন না, কিন্তু বৃহত্তর স্কেলে আপনি যখন বলবেন কোন শিক্ষককে বলা যাবে না, শিক্ষক তো ফেরেশতা না, তিনি অপরাধ করলে তাকে ধরতে হবে। নাম্বার দুই, বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা যদি গণবিরোধী অবস্থান নেন, তার বিরুদ্ধে গণ কেউ প্রতিবাদ করতে পারবেন কিনা? নাম্বার তিন, বয়োজ্যেষ্ঠ। বেগম জিয়ার চেয়ে বয়োজ্যেষ্ঠ সব থেকে মাজলুম এই দেশে কয়জন ছিলেন? তার হাত বাঁকা হয়ে গেছে, তখন লতিফ সিদ্দিকীর মতো বয়োজ্যেষ্ঠরা, এই কার্জন স্যাররা, ডক্টর কামালরা কি রিয়েক্ট করেছেন? আর আমন্ত্রিত অতিথি, প্রথম কথাটা হলো তখন হয়েছে বলে এখনো হতে হবে জায়েজ? না, জায়েজ কেন বলছি? প্রথম হলো আপনি বিচার করতে পারেন নাই, এই রাষ্ট্রকে আপনি বারবার ধরেন। আমরা তো একটা রিকনসিলিয়েশন চাই, আমরা বলেছি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যারা বিচার করেছে বিচার করে ফেলেন। এই বিচারের মধ্যে যদি লতিফ সিদ্দিকী না থাকে, যদি অ্যাডভোকেট জিআই পান্না না থাকে, তাহলে তারা অফকোর্স তাদের মতো করে কাজ করবে। কিন্তু আপনি এইরকম দগদগের স্মৃতি, এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই। এখানে ইন্ডিয়ান হ্যাজিমনি পুরোটা অ্যাক্টিভ আছে, এখানে এখনও কালচারাল সেই অ্যাক্টিভিস্টরা বিনম্র শ্রদ্ধা বলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করতে পারছে। তো এর মধ্যে আপনি এই বয়ান বলবেন? এই মানুষদের মুখে গত বিচারের কথা কোথায়? যে বিচার কয়টা হলো? শরীফ ওসমান হাদী, একটা কি বলবো সংশয় বা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয়। ডিআরইউতে লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা? এখন কথা হলো, এটা আপনি যদি নাও করেন, এটা যে কোনো না কোনোভাবে বলা হবে। প্রথম প্রশ্ন হলো, এই কোট আনকোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা, ভেরি গুড, এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা? এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা? 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা? মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা? দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে, সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। এগুলো আসলে কোন মাধ্যমে জানতে পেরেছেন? গণমাধ্যম। চলেন আপনারা এখন 10 মিনিট গণমাধ্যমের বরাতেই জানতে পেরেছেন হাদী। আপনি যদি বলেন যে গণমাধ্যম তখন এগুলো তুলে ধরেনি, সেটা আসলে গণমাধ্যমের প্রতি ঠিক জাস্টিফাইড না। কিন্তু আমি যেটা বলতে চাই, মূলধারা গণমাধ্যম বলতে যেটা ক্লাসিফাই করা হচ্ছে, মনে রাখতে হবে এখন মেইন স্ট্রিম কথাটাই এর মেইন স্ট্রিম না। এখন দুনিয়ায় অনেক মাধ্যম, প্রত্যেকটা মাধ্যম ইম্প্যাক্টফুল, সুতরাং বিকল্প গণমাধ্যমও কিন্তু তৈরি হচ্ছে, যার ফলে টেলিভিশনগুলো জনতার কাছে আসতে বাধ্য হয়েছে, নইলে আসতো না যদি বিকল্প গণমাধ্যম না থাকতো।
এটা নিয়ে তর্ক করা যায়, অন্তত আমি যমুনা টেলিভিশনে কাজ করি বলে আমি আপনার সঙ্গে স্ট্রংলি তর্ক করতে পারি, কিন্তু আজকে এটা টপিক না। নাভিদ নওরোজ শাহ, সাংবাদিক মাসুদ কামাল যেটা লিখেছেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন সেমিনারের আয়োজন করেছিল। সেমিনারের বিষয় ছিল মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান। ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক, প্রথিতযশা মুক্তিযোদ্ধা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে। হঠাৎ সেখানে কিছু লোক যে অনুষ্ঠানটা ভণ্ডুল করে দিল, চলল গালাগালি, অশ্লীল স্লোগান, শারীরিকভাবে হেনস্থা করা হলো অনেক অতিথিকে। এটা কি মব নয়? সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন করেছেন এবং বলেছেন কিছু সময় পর পুলিশ এলো, তারা অনুষ্ঠান ভণ্ডুলকারীদের নয় বরং সম্মানিত অতিথিদেরই আটক করে নিয়ে গেল। সরকার কি তাহলে মবকেই প্রশ্রয় দিচ্ছে? যারা ওই মব ভায়োলেন্স করলো তাদের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, তাদের বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে? ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে আরও বড় আকারের অপকর্ম দেখার আশঙ্কা কি তৈরি হবে না? এত দুর্বল মেরুদণ্ডহীন সরকার কেউ কি আগে কখনো দেখেছে? সরকারের আসলে কি করার ছিল, কি করেনি সরকার, কি করবে? প্রথমত একটা কথা আসলে মানে মেনশন করতেই হয় যে আওয়ামী লীগ কিন্তু বারে বারে এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে ফিরে আসতে চাবে। তো এই জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে দাবি করছে, যেটা হাদি ভাইও বললেন যে জুলাই যোদ্ধাতে আসলে আমরা কম বেশি সবাই ছিলাম, সারা বাংলাদেশের মানুষই জুলাইতে রাজপথে নেমেছিল, সুতরাং এটাকে কারো মানে টার্ম হিসেবে ইউজ করা উচিত না বা পরিচয় দেওয়া উচিত না। কিন্তু জুলাইয়ের শক্তি যে সবসময় এটা নিয়ে কনসার্ন থাকবে এটা কিন্তু খুবই বাস্তব। কারণ আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই যতবারই আওয়ামী লীগকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে, ততবারই কিন্তু আওয়ামী লীগ ওই মুক্তিযুদ্ধের বরাত দিয়ে বারবার ফিরে আসার চেষ্টা করেছে। এটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রমাণিত। তো আজকে যে অনুষ্ঠানটা হলো সেটা যারা মানে মব তৈরি করেছে বললেন, সেটাকে আবার মানে আপনি যেই টার্মেই দেখেন না কেন, তারা কি কারণে গিয়েছে সেটাকে অবশ্যই পুলিশের দেখতে হবে, তদন্ত করে দেখতে হবে। সেটাকে আমরা কখনোই মোটা দাগে সমর্থন করতে পারি না। আমাদের সরকারকে অবশ্যই দেখতে হবে যে তারা কেন প্রতিরোধ করলো, অনুষ্ঠানটার আয়োজনের পেছনে কি উদ্দেশ্য ছিল, এবং অনুষ্ঠানের পুলিশ যে তাদেরকে গ্রেফতার করেছে, পুলিশ বলেছে যে তাদেরকে নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেটাকে আসলে নিরাপত্তার জন্য নাকি তাদেরকে আসলে গ্রেফতার করেছে সেটাও পুলিশকে ক্লিয়ার করতে হবে। এবং যারা মব তৈরি করেছে, কোট আনকোট মব, তাদেরকেও আসলে তারা কেন করেছে, তাদেরকে অপরাধে মানে তাদের কার্যকলাপকে অপরাধের আওতায় পড়ে কিনা সেটাও দেখতে হবে। সেই বিষয়ে আমরা অবশ্যই দাবি জানাচ্ছি সরকারের প্রতি। কিন্তু এখানে পারসেপশনটা আসলে আমাদেরকে বারে বারে দেখতে হবে। ডক্টর কার্জন স্যার তিনি কিন্তু আপনি যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের কর্মরত আছেন, এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্রদেরকেও যদি জিজ্ঞেস করেন, তার কিন্তু মানে ফ্যাসিস্ট ইনেবলার হিসেবে তার কিন্তু একটা জায়গা আছে, এবং তার অনেক শিক্ষার্থী কিন্তু ফেসবুকে অনেক লেখালেখি করেছেন, সেটা দেখেই আমি বলছি। তিনি আমার সরাসরি শিক্ষক নন, কিন্তু তার সাথে যোগসূত্র যে একেবারেই নেই সেটা একদম পরিষ্কার করে কিন্তু বলা যায় না, যদিও তিনি শিক্ষক। সো শিক্ষক অবশ্যই অনেক শিক্ষক আমাদেরকে জুলাইতে আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু অনেক শিক্ষকই কিন্তু আবার পতিত ফ্যাসিস্ট হাসিনাকে গত 15 বছর ধরে সমর্থন দিয়ে গেছেন একেবারে নির্লজ্জভাবে। সুতরাং সেটাও আমাদেরকে দেখতে হবে যে তার উদ্দেশ্যটা কি ছিল। এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নাম দিয়ে আব্দুল লতিফ সিদ্দিকী যে অনুষ্ঠানটা করলেন, আব্দুল লতিফ সিদ্দিকী তো বহিষ্কার হলো। তিনি তো আওয়ামী লীগ সরকারের, তো শুধু জুলাই আওয়ামী লীগ সরকারের দোষ না, 2009 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই পুরো 3টা টার্মে একটা অবৈধ সরকার, প্রথম টার্ম বাদে আমি যদি বলি বাকি 2টা টার্ম একটা অবৈধ সরকার ক্ষমতায় ছিল। তো 2014 সালের নির্বাচনেও কিন্তু লতিফ সিদ্দিকী অংশগ্রহণ করেছিলেন। তিনি 2009 থেকে 14 আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন, 14তে এসেও কিন্তু তিনি আরেকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। তো তাহলে তো তিনি তো একদম প্রতিষ্ঠিত আওয়ামী লীগের লোক, এতে তো কোনো মানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। তো আমরা যখন মিডিয়াতে যখন এই টার্মগুলো আসছে বা মোটা দাগে যখন আমরা দেখি, তাকে আমরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেখছি, কিন্তু তিনি যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন এবং 2014 ওই টার্মটাকে আগে পরের সেই সময়টায় ছিলেন, সেই সময়টায় সারা বাংলাদেশে কি হয়েছে সেই দায়িত্ব তিনি এড়িয়ে যেতে পারেন না। তার কি সেই মানে তার সেই জন্য কি তাকে কোনো বিচার করা হয়েছে? কোনো বিচার কিন্তু করা হয়নি। তো সেই কথাগুলো কিন্তু আমাদের উঠিয়ে আনতে হবে, এবং তার এই মুক্তিযুদ্ধ মঞ্চের নাম দিয়ে তার কোনো দুরভিসন্ধি আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, না হলে এই পুরো ঘটনাটাকে আসলে কখনোই বিশ্লেষণ করা যাবে না। নাভিদ নওরোজ শাহ, আপনাদের দলের অনেকে তো ওই সময় আসলে আওয়ামী লীগের সমর্থনে নানান ধরনের পোস্ট দিয়েছে, তাদেরও তো ছোটখাটো হলেও শাস্তি হওয়া উচিত নাকি? 2014 সালের কথা বলছেন, আমাদের দলের কে তখন পোস্ট দিয়েছিল? আমার মানে 2000 অত আগে তো আমাদের দলের যাদের পোস্টের কথা আমি বলছেন আমি গেস করতে পারি, আমার মনে হয় যে তারা তখনই এই মানে এটাকে সাল ভাগ করা যে 2019-এ বা 18-তে দিলে অপরাধ না, কিন্তু 2014-তে দিলে অপরাধ। আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেওয়া আর আওয়ামী লীগের সিটিং মিনিস্টার হওয়ার দুটার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। মিনিস্টার হলে ধরেন সিটিং মিনিস্টার হলে যদি জেল খাটতে হয়, পোস্ট দিলে অন্তত গালিমন্দ তো খেতে পারে নাকি? গালিমন্দ কি খাচ্ছে না? গালিমন্দ কি খাচ্ছে না? তারা তো এখনো খাচ্ছে।
ইভেন রুমিনা আপা তো সেদিনও শেয়ার দিয়েও গালি দিলেন, গালি যে তারা দিচ্ছে না, যে যেই কৃতকর্ম করেছে তার ফল কিন্তু তারা ভোগ করছে, সেটা অবশ্যই ন্যারেটিভ অ্যান্টি ন্যারেটিভ থাকবে। কিন্তু আওয়ামী লীগের একটা সিটিং মিনিস্টারের সাথে আপনি আর কোনো কিছুরই কম্পেয়ার করতে পারেন না, যিনি সেখানে 2009 থেকে 2014 পরবর্তী সময় আওয়ামী লীগের সঙ্গে মন্ত্রী পরিষদে ছিলেন। রুমিন ফারহানা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আপনাদের দলের মধ্যে যে ষড়যন্ত্রের সংশয়, সেই সংশয় এবার কি দূর হয়েছে, নাকি আরো ষড়যন্ত্রের গন্ধ এখনো পেয়েই যাচ্ছেন? আপনার প্রশ্নে যাবার আগে আমি যে বিষয়ে 3 বক্তা আলোচনা করলেন সেটা নিয়ে কিছু কথা বলতে নিশ্চয়ই আপনার অনেক কথা জমে আছে। জি, দেখুন, আমরা 2024-এ, আমি আমারটা বলি, প্রত্যেকে যার যার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল। আমি একটা স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলাম যে আমি আশা করেছিলাম, আমি যখন 14 থেকে 24 গণতন্ত্রের কথা বলেছি, আমি যখন বাক স্বাধীনতার কথা বলেছি, আমি যখন মানুষে মানুষে বৈষম্য নিরসনের কথা বলেছি, আমি যখন ব্যাপক লুটপাট দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, আমি যখন এমপি মন্ত্রীদের হরিলুট নিয়ে আওয়াজ তুলেছি, আমি যখন একটার পর একটা ভয়াবহতম কারচুপিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছি, আমি যখন সংসদে একটা গৃহপালিত বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেছি, তখন আমাকে রাজাকার শাবক ধরনের ট্যাগ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দেওয়া হয়েছে। আমাকে অনলাইন অফলাইনে জঘন্য ভাষায় আক্রমণ করা হয়েছে। আমার বাসায় কয়েকবার হামলা হয়েছে। আপনি দেখেছেন যে আমার বিরুদ্ধে 9টি মামলা, তার মধ্যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 6টি মামলা এবং খুন, হত্যা, অগ্নিসংযোগ, জাজেস কোয়ার্টারে হামলা ইত্যাদি সংক্রান্ত 3টি মামলা। এগুলো কিন্তু এখনো আছে। আমি এখনো ঠিক জানি না মামলাগুলো কোন অবস্থা আছে, আমি জামিনে আছি এইটুকু আমি জানি। এগুলো যখন হয়েছে আমার এই কথাগুলো বলবার জন্যে, আমি যখন ক্রমাগত বলে গেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি দিয়ে আপনারা যে দেশটাকে ক্রমাগত ভাগ করে চলেছেন, আপনারা কি দেশের অর্ধেক মানুষকে, যদি আমি অর্ধেক ভাগ করি মোটা দাগে, আপনারা কি বঙ্গোপসাগরে ডুবিয়ে ফেলে মেরে ফেলতে চাইছেন? মানে এটা কি একটা দেশ গড়ার মানে কোনো পথ হতে পারে? এই প্রশ্ন আমি ক্রমাগত রেখেছি। সো আমি যখন 24-এ পথে নেমেছিলাম, আমার বিশ্বাস ছিল, আমার স্বপ্ন ছিল রাদার, হ্যাঁ, যে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছি। এখন আমি দেখলাম সেন্টার রাইট থেকে ফার রাইট পর্যন্ত যে গ্রুপগুলো ক্রিয়াশীল মাঠে, তাদের নিজেদের মধ্যে বিভৎস রকম হানাহানি, ভাগ এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে, ভোকাল রাজনৈতিক কর্মী হিসেবে আওয়ামী লীগের আমলে আমাকে যেভাবে হেনস্থা করা হতো, এটা যেহেতু নির্দলীয় সরকার, তারা হয়তো আমার বিরুদ্ধে মামলা দিচ্ছে না, এটা যেহেতু নির্দলীয় সরকার, তাদের নিজস্ব কর্মী বাহিনী যেহেতু নাই, তারা সরাসরি আমাকে ফেসবুকে স্লাট শেমিং করছে না। কিন্তু আমার ভাই যে অবলীলায় বললেন, আমি অবাক হয়ে শুনলাম, আমি ফেসবুকে গালি দিয়েছি। উনি কি দেখেন না, ওনার দলের যাকে আমি ইঙ্গিত করে সেই কথাটি বলেছি, সে কি পোস্টার শেয়ার করেছে, গডমাদার, ডাইনি, কি নাই সেই কথাগুলোর মধ্যে? সেটা কি গালি না? মানে আমার দল বললে সহি, তুমি করলে সেটা খারাপ। এক্স্যাক্টলি এই কালচারটা আওয়ামী লীগ করেছিল, যে আমার দল যা হয় করুক না কেন, তাহা মুক্তিযুদ্ধে নামে। মুসলমানরা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বিষ খাইলেও বিশ্বাস করে যে না, ঠিক আছে, আমি আল্লাহর নামে খাইছি। অনেক সময় আমরা দেখা যায় যে গত 2 দিনের খাওয়া আছে, ঠিক আছে, খেয়ে ফেললাম, বিসমিল্লাহ বলছি, আপনি সময় আসলে কথা বলবেন, কিন্তু আমরা খেয়ে ফেলি। ঠিক মুক্তিযুদ্ধকে কিন্তু আওয়ামী লীগ তার পলিটিক্যাল বিসমিল্লাহ হিসাবে নিয়েছিল এবং নিয়ে তার সমস্ত অপকর্মকে জায়েজ করার চেষ্টা করেছে। নতুন বাংলাদেশে আমার স্বপ্ন ছিল, আমি একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে, আমার স্বপ্ন ছিল একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের। বিভাজন তো অনেক হলো, তাই না? আচ্ছা, ধরেন আজকে যারা এই সেমিনারটা অর্গানাইজ করেছে, তার মেইন অর্গানাইজারই সেখানে উপস্থিত ছিলেন না, জেডাই খান পান্না। তিনি সুপ্রিম কোর্টে বসে বসে তার মোবাইলে ভিডিও দেখছিলেন ভাঙচুর কেমন করে হয়। সো কার ডাকে আমরা সমবেত হচ্ছে মানুষজন, সেটাও একটা দেখার বিষয়। 1, 2 হচ্ছে যারা ওখানে গিয়েছিলেন, তারা কি সত্যি কোনো নিউজ হতে পারতেন বলে আপনি বিশ্বাস করেন? কিন্তু তাদেরকে যখন আপনি মব দিলেন, মববাজি করে, তাদেরকে জঘন্য ভাষায় গালাগালি করে, এখন সেটা একটা ন্যাশনাল মিডিয়ার হেডলাইন হয়ে গেল এবং তাদেরকে মানুষ ভুলেই গেছিল। তাদেরকে আবার নতুন করে আমরা, লতিফ সিদ্দিকী যে বেঁচে আছে এটাই আমরা অনেকে জানতাম না, মানে ভুলে গেছিলাম, ভাবছিলাম হয়তো মারাই গেছেন উনি, কিন্তু উনি আসলে বেঁচে আছেন। এবং ওনাকে একটা
একটা গোষ্ঠীর কাছে ওনাকে হিরো করে ফিরিয়ে আনা হলো। কিন্তু যদি ধরেন আপনি একদম চুপচাপ থাকতেন, কি হতো? কেউ জানতেই পারতো না। আমার ভাই গালিব যে কথাটা বলেছেন, আওয়ামী লীগ এদের মধ্যে দিয়ে ফিরে আসতে পারে না, গালিব হয়তো বলেনি, এটা হাদি বলেছেন, হাদি হয়তো বলেছেন, বা দুজনের একজন বলেছেন, হ্যাঁ, যে ওরা ফিরে আসতে পারে। হ্যাঁ, এই ভয়টা ডেফিনেটলি থাকবে যে ওরা ফিরে আসতে পারে। কিন্তু নিকোল, আমি আপনাকে বলি, যদি আওয়ামী লীগ ফিরে আসে, সেটা ফিরে আসবে আমাদের ব্যর্থতার জন্য। যদি আওয়ামী লীগ ফিরে আসবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, পরস্পরের মাংস খুবলে খাবার চেষ্টা করেছি, সেটা মুখের ভাষা দিয়ে হোক আর সেটা মব তৈরি করে হোক, সেইভাবেই আওয়ামী লীগ ফিরে আসবে। আপনি দেখেন, এই যে জুলাই আগস্টের পর খুঁজে 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 7 জন বীর শ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হলো, তাতে কি হলো? হাসিনা আবারও প্রমাণ করার বা বলার সুযোগ পেল, প্রমাণ করা তো এটা ইতিহাসের ব্যাপার, বলার সুযোগ পেল যে মুক্তিযুদ্ধ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। যখন আপনি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরালেন, এই ঘটনা হাসিনার আমলেও হয়েছে, 2-1টা, হয় নাই যে তা না, কিন্তু এখন যখন হচ্ছে, হাসিনা এবং তার দল ভবিষ্যতে রক ফুলিয়ে বলতে পারবে, বা এখনই তারা ডেফিনেটলি বিদেশে বলছে 2,500 কোটি টাকা যদি এসালাম দিয়ে থাকে, সেই টাকা তো আর নিশ্চয়ই তিনি প্রসাধনী কিনে ব্যয় করছেন না, সেই টাকা তো পলিটিক্যালি কাজেই ব্যয় হচ্ছে। সো তিনি ডেফিনেটলি বিশ্বব্যাপী এটা প্রচার করবেন এবং করছেন যে এই যে দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আজকে কিরকম হেনস্থা করা হচ্ছে, তাদেরকে তাদের কাজ করতে দেন। খোদার ওয়াস্তে আমরা যারা বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম, আমরা বাংলাদেশটা বিনির্মাণে একটু মন দেই। আমাদের মনোযোগ না নানান দিকে, আমাদের মনোযোগ ধরেন রাষ্ট্রপতির ছবি নামাবো না রাষ্ট্রপতির ছবি থাকবে, আমাদের মনোযোগ হচ্ছে আর্মির সঙ্গে কনফারেন্স করে বাইরে এসেই আর্মিকে যাচ্ছে তাই বলে মানে জনগণের সবার সামনে তাদেরকে ছোট করে ফেলা, আমাদের মনোযোগ হচ্ছে একটা মব তৈরি করে ফজলু ভাইয়ের বাসার সামনে বসে অকথ্য ভাষা, আমার না খুব দেখতে জানতে ইচ্ছা করে যে এই ছেলে মেয়েগুলো বসছে, তাদের চেহারা তো আসছে মিডিয়াতে, কারো না কারো তো সন্তান, ওদের বাবা মা আসলে মানে 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 ওদের তো একটা পরিবার আছে না, মানে সেই পরিবারের কাছে কি বিষয়টি স্বাভাবিক? ওরা কি ঠিক এটাই শুনে 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 বড় হয়েছে, যেটা স্লাম এরিয়াতে সকালই শুরু হয় বাথরুমের দখল নিয়ে কুৎসিত গালাগালি করে, কিংবা পানির কলের পানি আগে কে নিবে সেটা নিয়ে ভয়ঙ্কর কুৎসিততম গালাগালি দিয়ে দিন শুরু হয়? তাহলে কি ওরা কি ওখান থেকে এসছে, ওটার সাথে তারা অভ্যস্ত, ওইভাবে তারা বড় হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। বাংলাদেশে বিরাট একটা অংশ ব্রেন ড্রেইন হয়ে দেশের বাইরে চলে গেছে নিকোল, বিরাট অংশ। গত 40 বছরে শিক্ষিত মধ্যবিত্ত যে পরিবারগুলোর সব অংশে নির্মূল হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, আজকে বাংলাদেশের এই জায়গায় আসার পেছনে তাদের দায় সবচাইতে বেশি। আমাদের পরিবার, আপনাদের পরিবার, দেখবেন চারপাশে তাকে কেউ নাই বাংলাদেশে। কেন? কারণ তারা খুবই ভদ্র পরিবেশে, সুস্থ পরিবেশে, সঠিক পরিবেশে, সুন্দর পরিবেশে তারা আছেন, এবং বাংলাদেশটা এমন একটা গোষ্ঠীর হাতে এখন গিয়ে পড়েছে, 15 বছর তো ছিলই, সেটার একেবারে র্যাপচার্ড অবস্থায় এখন আমরা যেখানে গিয়ে দাঁড়িয়েছি, সেখানে এই ভাষাগুলোকে এখন স্বাভাবিকীকরণের একটা চেষ্টা হচ্ছে। রুমিন ফারহানা, আমি আপনাকে আসলে অনেকবার অনেক প্রশ্ন করতে গিয়েও থামাতে পারলাম না, কারণ আপনি আমার মনে হলো আপনার স্বপ্নভঙ্গের কথাগুলো বলছেন। রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি একটু পরে। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আব্দুল নূর তুষার আছেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, এমনটা জানিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ইসি নির্বাচনী আসনের এলাকা সীমানের নির্ধারণ শুনানি নিয়ে যে ঘটনা কয়েকদিন আগে ঘটলো, এরপর অনেকেই প্রশ্ন তুলেছেন, মানে যেখানে ইসির শুনানিতেই হাতাহাতির ঘটনা ঘটলো, জাতীয় নির্বাচনের মতো বড় ঘটনা আসলে ইসি সুষ্ঠুভাবে সামাল দিতে পারবে কিনা? জি, এটা রুমিন ফারহানা বলবে। জি নিশ্চয়ই, তার কাছেও আমি তার কাছে যাও না, আপনি কি আমি কোনো কিছু বলবো না এই বিষয়ে, কোনো উত্তর নাই এটার। আচ্ছা, আমি কি তাহলে অন্য প্রশ্ন করবো? আপনি কি কোনো কারণে মনক্ষুণ্ণ? না না না, এটার উত্তর আমি দিব না, কারণ এইখানে ওইখানে উপস্থিত ব্যক্তি এখানে হাজির আছে। নিশ্চয়ই তার কাছে আমি প্রশ্ন করব, পরবর্তীতে তার কাছে আমি প্রশ্নের জন্য যাচ্ছিলাম। সংস্কার প্রস্তাব নিয়ে তাহলে প্রশ্ন করি। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারনামা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতার কারণে আটকে আছে জুলাই জাতীয় সনদ, এবং এই দুটি বিষয় নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরিকল্পনা আছে জাতীয় ঐক্যমত্য কমিশনের। 3য় দফা কিন্তু বসতে যাচ্ছে, যদি সামনে বসে। তো আপনার কি মনে হয় এই দফায় আসলে সমাধান হবে, নাকি আরো বেশি করে চা নাস্তাই শুধু খাওয়া হবে? যখন কোনো প্রতিষ্ঠানে কেউ চাকরি করে, তখন ডেলিভারেবল যদি সে সময় মতো দিতে না পারে, চাকরি চলে যায়।
এটা যে কোনো জায়গাতে, কর্পোরেট ওয়ার্ল্ড হোক কিংবা আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, ইভেন আপনি শিক্ষক হন, যদি আপনার সব ছাত্র ফেল করে তাহলে চাকরি চলে যায়, অথবা সেই শিক্ষককে সরিয়ে নেওয়া হয় কারণ সে পড়াতে পারছে না। ঐকমত্য কমিশন এতদিন লাগাচ্ছে মানে ঐকমত্য কমিশন আসলে ঐকমত্য তৈরি করছে না, বরং ঐক্যে বিভেদ তৈরি করছে। এবং আমার কাছে সবসময় মনে হয়েছে যে ঐকমত্য কমিশন বাংলাদেশকে বুঝে আসলে কথাবার্তা বলে না, তারা তাদের মতো করে একটা কিছু বাংলাদেশকে দিতে চায়। এইটা আমার কাছে মনে হয়েছে যে এইটা ঠিক না। ঐকমত্য কমিশন তার কাজ ব্যর্থ হচ্ছে না, সফল হচ্ছে। এটা যত বেশি মিটিং করবে আর যত বেশি এরকম তৃতীয় দফা চতুর্থ দফা করবে ততই এটা ব্যর্থতা। যত দ্রুত তারা এটা শেষ করতে পারবে ততই এটা সফলতা। অন্য সব কাজ দেরি হলে পরে আমরা বলবো যে এটা অযোগ্যতা, এটা ঠিক না। শুধু ঐকমত্য কমিশন নির্বাচনের আগের দিনও যদি বসে বসে মিটিং করে বলতে হবে এটা ঠিক। জনগণের অবশ্যই অধিকার আছে এটা বলার যে ঐকমত্য কমিশন রাজনীতিবিদদের মধ্যে ঐক্য আনার জন্য যে ধরনের প্রস্তুতি, যে ধরনের ইনফ্লুয়েন্স করার ক্ষমতা, অথবা যে ধরনের প্রস্তাব নিয়ে কথা বলার যে দক্ষতা, আমার মনে হয়েছে এটা নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা তো শুধু রাজনৈতিক দলের সাথে কথা বলছেন, বাংলাদেশে রাজনীতি করে না এমন কোনো লোকজন নাই, তাদের কোনো মতামত নাই। তাদের মতামত তারা কীভাবে নিয়েছে এর সাথে তার সাথে আলোচনা করে কাকে? পছন্দের এনজিওগুলির সাথে। বাংলাদেশকে শুধু রাজনৈতিক দলের এনজিওদের, ওইখানে রিক্সাওয়ালার মতামত কই, ওইখানে গরিবের মতামত কই, ওইখানে কৃষকের মতামত কই, সে কি চায় এটা ঐকমত্য কমিশন জানার চেষ্টা করেছে? জানার চেষ্টা করে নাই। তারা ব্রিটিশ পদ্ধতি, আমেরিকান পদ্ধতি, ফ্রেঞ্চ পদ্ধতি, এমন কোনো পদ্ধতি নাই যেগুলো নিয়ে এখানে আলাপ করছে না। কিন্তু আসল পদ্ধতি হতে হবে বাংলাদেশের পদ্ধতি, যেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে এবং সেইটা মেনে চলে বাংলাদেশকে শাসন করতে পারবে। আমি দুইটা জিনিসের শুধু উত্তর দিতে চাই। আমি কখনো গুলশান বনানীতে থাকি নাই, আমি ধানমন্ডিতেও থাকি না, আমি কলাবাগানেও থাকি নাই। আমি থেকেছি, আমি জন্মেছি হচ্ছে পুরনো ঢাকায়, আর আমি থাকি হচ্ছে মিরপুরে, গরুরহাটের কাছে গাবতলীতে। অতএব আমি কোনো এলিট এই জন্য না যে আমি ওই কোথায় থাকি আর কোথায় থাকি না দিয়ে। এই বিবেচনায় যারা নিজেদেরকে এলিট এবং নন এলিট বিবেচনা করে, এটা একটা প্রবলেম। কারণ সম্পদের হিসাবে এলিট নন এলিট হয় না। কবি নজরুল এলিট ছিল না? কবি নজরুল ছোটবেলায় লেটোর দলে গান গেয়েছে নেচে নেচে, এবং সেটা মেয়ে সেজে, কিন্তু ছেলে সেজে না, দারিদ্রের কষাঘাতে। কি বলে, দরিরামপুরে রুটি বানায় নাই, হাবিলদার হয়ে চাকরি করতে যায় নাই ইয়েতে ব্রিটিশ সেনাবাহিনীর সাথে। তো তাতে কি হয়েছে? ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেওয়া তো কোনো অভিজাত হয় নাই। লালন অভিজাত ছিলেন না? যে লোক বলতে পারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, যে জাত নিয়ে উত্তর দিতে পারে যে এই জাতপাত ঠিক না, লালন কি কম অভিজাত ছিলেন? এইটাকে আমাদেরকে বলতে হবে। আমাদের এখানে যে এত এত পল্লীগীতি আছে, এত এত সাধু বাউলদের সঙ্গীত আছে, এত এত কবিতা আছে, যে কবিতাগুলি ওই অর্থে কি বলে, যারা ধনী এরকম লোকেরা লেখেন নাই, বরং যারা মধ্যবিত্ত এবং দরিদ্র তারা লিখেছেন। এরা কি এলিট না? মানুষ এলিট হয়, অভিজাত হয় চিন্তায়, তার মানসিকতায়, তার ভাষায়, তার আচরণে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্পদের মালিক ছিলেন, তার সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা, তারা কি অনেক সম্পদের মালিক ছিলেন? বরং যত সম্পদ দান করে দিয়েছেন তত অভিজাত হয়েছেন। এবং আপনি যত নিঃস্ব হতে পারবেন আপনি তত অভিজাত হবেন, এটা ইসলাম বলে। তাহলে অভিজাতর সাথে গুলশান বনানীতে থাকার কি সম্পর্ক? অভিজাতদের সাথে ওয়েস্টিনে উঠার নামার কি সম্পর্ক? পকেটে কত টাকা আছে এটার সঙ্গে অভিজাত হওয়ার কি সম্পর্ক? অভিজাত কোনো গালি না, অভিজাত একটা প্রশংসা। অভিজাত হচ্ছেন সেই মানুষ যে মানুষের আচরণকে আরেকজন মানুষ অনুকরণ করতে পারে। এখন অভিজাত যারা, তারা বুঝলাম অনেক খারাপ, কিন্তু যারা অভিজাত নন তারা মানুষের সাথে দেখা হইলে বলার কথা আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সেটা না বলে ওনারা বলবেন কি? আমি কয়েকটা গালি বলি এখন। এইটা কি ভাষা? এইটা কি ভাষা? এইটা অভিজাত, দরিদ্র, কম দরিদ্র, উচ্চ দরিদ্র সেইটা না। আন্দোলনের সময় আপনি ভাষা বলেছেন, খুব ভালো কথা, তখন আপনার রাগ ছিল। এখনো বলতে হবে, সামনের দিনেও বলতে হবে, আগামী বছরও বলবেন, 2030 সালেও বলবেন, 2040 সালেও বলবেন। বাংলা বাদ দিয়ে ইংরেজি বলবেন। কিছুদিন আগে কনসার্ট হয়েছে, সেখানে দাঁড়িয়ে এফ ওয়ার্ড ব্যবহার করে গায়ক ঢ্যাং 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 গিটার বাজাচ্ছে আর খুব এফ করছে। এইটা কি ভাষা? এইটা বাংলাদেশের মানুষের ভাষা? প্রতিবাদের ভাষা অনেক আছে। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, হে, এইটা প্রতিবাদের ভাষা না? কারার ওই লৌহকাবার ভেঙে ফেল কর রেলোপার, এটা কোনো কারণে মনে হচ্ছে যে রাজনীতিবিদ থেকে শুরু করে যারা আসলে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট বলে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কাজে কর্মে, কথায় বার্তায়, আচরণে
বেসামাল হয়ে পড়ছে এরকম মনে না, হয়? এটা কেউ তাদেরকে শিখিয়েছে, কেউ তাদেরকে ইনফ্লুয়েন্স করছে যে এই ভাষায় কথা বলো, এইটাই প্রতিবাদের ভাষা। পৃথিবীতে বহু বহু দেশে প্রতিবাদ হয়েছে। কোন কোন জায়গাতে এরকম কুৎসিত ভাষায় মা বাপ যারা এটার সাথে জড়িত না তাদেরকে তুলে এনে, যৌনাঙ্গ তুলে এনে গালিগালাজ করা হচ্ছে। আমেরিকাতে ওরা কথায় কথায় এফ বলে, ওইখানে এটা গালি না, কিন্তু আমাদের এখানে এটা তো একটা গালি। এবং কোন কোন দেশের আলাদা আলাদা, কোন কোন অঞ্চলের আলাদা আলাদা ভাষা আছে যেখানে তারা লোকালি গালিকে তারা সোশ্যাল মিডিয়াম হিসেবে ব্যবহার করে। চট্টগ্রামে এরকম আছে, নোয়াখালীতে আছে, রংপুরে আছে, রাজশাহীতে আছে, সেটা লোকালি তারা নিজেরা ব্যবহার করে। এইটাকে কি আন্তর্জাতিক বানিয়ে ফেলবো আমরা, যে বাংলাদেশে প্রতিবাদ হলে পরেই এই জিনিসগুলো হয়? একসময় এগুলো ট্রান্সলেট হবে, একসময় এইটা ইতিহাস হিসেবে থেকে যাবে, তখন এই ভাষাগুলি মানুষ দেখবে এবং দেখে তারপরে পরিচিত হবে কি এরা আন্দোলন করেছিল, এরা মননে অভিজাত ছিল না, এইটাই সবাই বলবে। মননে অভিজাত হইতে তো পয়সা লাগে না। এবার আমি আসি, আওয়ামী লীগের কি সম্পত্তি নাকি মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে একা করেছিল? একটু আগে আমরা শুনেছি এই গণপরিষদ হয় নাই, ইচ্ছামতো সংবিধান লিখেছে। তার মানে কেন মুক্তিযুদ্ধের পরে যারা মুক্তিযুদ্ধ করেছে সবাই সংবিধান লিখতে পারে না? এটাই তো যুক্তি। সবার অংশগ্রহণে এই সংবিধানটা হয় নাই, এটাই তো যুক্তি। তাহলে সংবিধানটা সবার অংশগ্রহণে হইল না, এইটা যদি আপত্তির জায়গা হয়, তাহলে মুক্তিযুদ্ধটা একলা আওয়ামী লীগের হয়ে যাচ্ছে কিভাবে? এখন মুক্তিযুদ্ধ শব্দ উচ্চারণ করলে ওইটার পিছন থেকে আওয়ামী লীগ জেগে উঠবে। এটা একটা নিরর্থক ভীতি। মুক্তিযুদ্ধ বললেই যদি আওয়ামী লীগ জেগে উঠে, বিএনপি কি মুক্তিযুদ্ধের কথা বলবে না? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেন নাই, ভাসানী মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলেন না। আর ভাসানীর দল যদি আসে বা ভাসানীর ভক্তরা যদি এসে বলে মুক্তিযুদ্ধ এবং একটা কিছু মুক্তিযুদ্ধের স্মরণে বা মুক্তিযুদ্ধ নিয়ে একটা কিছু করে, তাহলে ওইটার ভিতর থেকে আওয়ামী লীগ বের হয়ে আসবে? আওয়ামী লীগ কি সবার পিছনে লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে আওয়ামী লীগ সব নেতারই পিছনে? জি জি, শরীফ উসমান হাদী, তরুণদের হাত ধরে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ভালো পরিবর্তন আসবে, তরুণরাই পরিবর্তনের নেতৃত্ব দিবে, এমনটা আশা করেছিলেন। অন্তত আমি আব্দুল নূর তুষার এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, যারা রাজনীতিতে বলেন বা দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বলেন, আপনারা নিজেরাও একটি সাংস্কৃতিক সংগঠন, অনেক সিনিয়র আপনাদের চেয়ে, তাদের দুজনের কণ্ঠে কিন্তু আশাহত হবার আমি আভাস পেলাম বা অনুভূতি পেলাম। তরুণরা মিছিলে রাজনৈতিক কর্মসূচিতে যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, বিরোধী মতকে আক্রমণ করছেন, সেইটা কি আসলে কোনো ইতিবাচক পরিবর্তন হচ্ছে মনে হয়? প্রথম কথা আমি একটু বলে নেই, এখানে আমরা যেই চারজনই আছি, এই যে ধরেন যেই প্যাটার্ন এটাকে মব নামে ডাকেন, যে নামেই ডাকেন, আমার মনে হয় না এখানে যেমন তার এনসিপি থেকে সেখানে কেউ গেছে, যাওয়ার কথা না। আমি এবং আমাদের তো এটার সাথে দূরবর্তী সম্পর্কও নাই, সুতরাং ওইটাকে জাস্টিফাই করা বা লেজিটিমেসি দিয়ে আমাদের কাজ না। কিন্তু আমাদের কাজ হলো যখনই কাউকে ধরা হচ্ছে তার অপরাধের জন্য একটা ন্যূনতম প্রতিরোধ জনগণ করছে, এই করাটা কতটুকুন ঠিক না এই আলোচনাটা চলবে। কিন্তু একজন ভোটচোর হিসেবে ধরা হচ্ছে ভোটচোরকে, কিন্তু ভোটচোর না বলে যখন ফ্রেমিং হচ্ছে ধরা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাকে, এর মানে এটাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা কি মানে কোথায় জুতা পরিয়েছে কিসের জন্য? সে ভোটচোর ছিল, এরপরে বহুদিন এলাকায় মানুষকে গুম খুনের সাথে জড়িত ছিল, হঠাৎ করে একটা দলের পুনর্বাসন নিয়ে আবার সে এলাকায় ঢুকেছে, মানুষ ধরে জুতার মালা পরিয়ে দিয়েছে। এই পড়ানো ঠিক হয়েছে কি হয় না এটা থানা বলবে, আমরা জিজ্ঞেস করবো। যে প্রশ্ন সেখানেই হাদি, থানা বলবে? হ্যাঁ, একজন বয়োবৃদ্ধ লোককে জুতার মালা পরানো যাবে না। 5 আগস্টে অনেকে এই কারণে 5 আগস্টের সময় পাশে ছিল। বয়োবৃদ্ধকে জুতো পরানো যাবে না মানে একজন শিশুকে পরানো যাবে, কিশোরকে পড়ানো যাবে না, মানে কাউকে পড়ানো যাবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি যখনই বলছি একজন শিক্ষককে কি এটা বলা যাবে, মানে যিনি শিক্ষক নন তাকে কি বলা যাবে? তাহলে যেমন আপা হয়তো ভাবে মিন করেন না, ছোট করে বলে আপা বললেন না যে এদের যে ল্যাঙ্গুয়েজ ওঠাবাড়া, এরা মনে হয় যেন ইসলাম এরিয়া থেকে উঠে আসলো কি না। তো মুশকিল হলো আমরা তো এখানে এই কথাটা যদি আপা বিলিভ করেই বলেন তাহলে তো আবার ওই এলিটিজম চর্চাই। মুশকিল হলো বাংলাদেশের তো বংশের পরিচয়। এক্স্যাক্টলি। এখন যে ধরেন সব থেকে খারাপ গোষ্ঠী, নাম জানি না, এখন ধরেন আমি একদম মেথর বলছি, রাইট? বাংলাদেশের সংবিধানে জাতিরাষ্ট্রে এই মেথরের ভোটাধিকার আছে কিনা, মানে আপনি তাকে নাগরিক হিসেবে অ্যাকনলেজ করেন কিনা। যদি নাগরিক হিসেবে একটা অ্যাকনলেজ করেন তাহলে তো তাকে আপনাকে ওভাবেই অনার করতে পারতে হবে। আর যদি অ্যাকনলেজ না করি যে না আমরা একটা সুষ্ঠু শিক্ষিত জনগোষ্ঠীকে, হ্যাঁ প্লেটোর আইডিয়াল স্টেটে তো প্লেটো বলেছে যে না সবাই ভোট দিবে না, একটা ভিন্ন গ্রুপ এই ডেমোক্রেসির চর্চাটা করবে। আমি জাস্ট একটু নোক্তা দিয়ে রাখা আর একটু ফাঁকে আমি বলে রাখা যে দেখেন এই আপাও যেটা বলেছিল যে মুক্তিযুদ্ধে, আপনিও প্রশ্নটা করেছেন যে হতাশা, তারপরে আমাদের যে একটা বড় ঐক্য হওয়ার কথা ছিল, হলো না কেন?
দেখেন এখন আমরা নিজেরাও চেয়েছি, রুমিন আপা যেই স্বপ্ন নিয়ে নেমেছিলেন আমরাও সবাই নেমেছিলাম, আর বিভাজন না, সবাই মিলে একটা নতুন করে জাতি রাষ্ট্র নির্মাণ, জাতি গঠন। দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে জাতি গঠনটা আমাদের হয় নাই, না হওয়ার ফলেও আজকে আবার এই কেওয়াস হয়েছে। কিন্তু জাতি গঠনের পূর্ব শর্ত কি? জাতি গঠনের এখন এইখানে তো আওয়ামী লীগের যেই % ভোটটা আছে, আপনি কি কোনোদিন সাগরে ফেলাই দিতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আমাদের প্রশ্নটা এখানে যে আপনি দ্রুত যদি মৌলিক বিচারটা করতে পারেন, পৃথিবীর অনেক দেশ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছে না, আমরা বলেছি আপনি তওবা কমিশন করেন। যারা গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের ডিরেক্ট যদি বিচার হয়ে যায়, তাহলে এই বিচারের মধ্যে যারা আসে না তারা তো এমনিতেই অপরাধীর সাথে না। সুতরাং ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা এইটা তো করে অপরাধী হতে পারে না, অপরাধ হলো খুন করা, গুম করা। কিন্তু এরপরে আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে তারা বলবে যে না, আমরা আসলে তাদের সাথে বুঝে না বুঝে আমাদের সাথে রাখা হয়েছিল, আমরা এর দায় নিব না। অবশ্যই তাকে জাতি গঠন প্রক্রিয়ায় আনতে হবে। আপনি এত মানুষকে কিভাবে কি করবেন? কিন্তু আপনি তো বিচারও করছেন না। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো কোনো দেশে, আপা আরও ভালো বলতে পারবে, আপা আইনের মানুষ, পৃথিবীতে অনেকেই বলে যে আগে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হোক। পৃথিবীর যত জায়গায় গণহত্যা হয়েছে আগে বিচার হয়েছে, তারপরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে। 1 বছর পার হয়েছে, বিচারের এখন পর্যন্ত কি আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন বলেন? এখন এর মানে কি কালকে ট্রায়াল দিয়ে দেবেন? না, আমরা কেন 10টা ট্রাইব্যুনাল করতে পারি নাই? আমরা কেন বিদেশ থেকে সব থেকে বেশি এক্সপার্ট ধরে আনতে পারি নাই? এই যে না পারা, এটা তো আমাদের কালেকটিভ ফেলিওর। এই প্রশ্নগুলো যখন হওয়ার কথা, তখন আমরা আজকে মিডিয়ায় শুনি করেছে চুরি, করেছে ধর্ষণ, করেছে হত্যা, বলে বীর মুক্তিযোদ্ধাকে ধরছে। আসলে কি তার মানে এই যে ভাইও যেভাবে বলছে, তার কি বীর মুক্তিযুদ্ধ মানে সে মুক্তিযুদ্ধ করছে এই জন্য ধরছে? না বলেন কোথাও এইভাবে এই জন্য কাউকে ধরছে? ধরছে তো ভোট চুরি করছে, ও 2014-তে ভোট দিতে দেয় নাই, 18-তে রাতে ব্যালট ভরছে, 24-এ মানুষকে খুন করছে, ধরছে এই জন্য। কিন্তু ধর্ষকের বিচার না কি বিচার মানে জুতার মালা পড়াইছে মুক্তিযুদ্ধের, এটা হয় না। আর আমি যেটা ঐক্যমত্য কমিশনের ব্যাপারে একটু জাস্ট রেসপন্স করতে চাই, এই কথাটা সেদিনকে ঐক্যমত্য কমিশনের বদিউল আলম মজুমদার স্যার, উনি প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ওনাকে বিনয়ের সাথে বলেছি আপনি প্লিজ সম্ভব হলে প্রধান উপদেষ্টার কাছে এই কথাটা বললেন। দেখেন রাজনৈতিক দলগুলো, রুমিনাপাড়া সহ সবাই এই জুলাইয়ের একটা বিরাট স্টেক অফকোর্স, কিন্তু তারাই কি একমাত্র স্টেক? রাজনৈতিক দল আর রাজনৈতিক শক্তি এটা কিন্তু দুইটা জিনিস। যেমন আমরা কোনো রাজনৈতিক দল ছিলাম না, কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক শক্তি, বহুদিন ধরে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম করছি। তা আপনি যে দলগুলোর সাথে বারবার ঘন্টার পর ঘন্টা বসছেন, গুড, বসতে হবে। এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে আপনি বসেছেন? এই জুলাই সনদ কেমন হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের রোডটা কি হবে, একটা শহীদ পরিবারের সাথে বসা হয় নাই। চিরতর অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়েছে, তাদের সাথে বসা হয় নাই। তো এটা দিয়ে এবার আমরা বারবার প্রস্তাব করেছি, প্লিজ গণশুনানি করেন। যতগুলো গণহত্যা হয়েছে একটা আপনি কমিশন পাঠান, তারা মানুষের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা সবার কথা শুনুক, রিপোর্ট দিক। না, গণশুনানি হচ্ছে ওই ঘুরে ফিরে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে যমুনার পাশে বসে, তারপর একটা, এটা তো হয় না। জি, নাভিদ নওরোজ শাহ, জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। আজকে রোডম্যাপ ঘোষণার পরে এনসিপির এটাই ছিল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। তাহলে কি আপনারা নির্বাচন বয়কট করবেন এরকম কিছু যদি ঠিকঠাক সময়ে ইলেকশনটা হয়েই যায়? আমরা তো প্রথমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি, যেহেতু আমাদের জুলাই সনদ বাস্তবায়নের প্রায় 6টি রূপরেখা বা প্রসেস বলেছে ঐকমত্য কমিশন, সেটির মধ্যে কিন্তু আমাদের একটি প্রস্তাবনা ছিল যে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং সংস্কার প্রস্তাবনাগুলোকে নতুন সংবিধানে নিয়ে আসতে হবে। তো এই গণপরিষদ হবে কি হবে না সেই বিষয়টা আপনি যদি সলভ না করে এর পরের স্টেজে কিন্তু সরকার চলে গেছে, বা আজকে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে তারা তো সংসদ নির্বাচনের রোডম্যাপই বলেছে যে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে হয়ে যাবে। তো যেখানে আমি বলবো এটা পুরোপুরি অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়হীনতা এবং ব্যর্থতা। কিন্তু ঐকমত্য কমিশনের সভাপতিও তো ডক্টর ইউনূস স্যার, সেখানে সরকারের দায়িত্বও তিনিই আছেন। তো এটা আমাদেরকে আসলে অনেক বেশি অবাক করেছে এবং ব্যথিত করেছে যে ওই জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটি ফাইনালাইজ না করে কিভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে। যে আমার মনে হয় উত্তর পেয়ে গেছে। গতকাল আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ থেকে যমুনা অভিমুখে যাত্রা ঘিরে তাদের উপর পুলিশের সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করা হয় এবং লাঠিপেটার ঘটনাও ঘটে। নাভিদ, আপনি জানেন নিশ্চয়ই অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আচ্ছা, আপনারা 144 ধারা ভেঙে বা আপনাদের সহযাত্রীর 144 ধারা ভেঙে যমুনার সামনে থাকলে আপনাদের আদর আপ্যায়ন করে, কিন্তু প্রকৌশলী যারা হবে ভবিষ্যতে তাদের পেটানো হলো। আপনাদের কাছে কি এমন আছে? আমি তো প্রথম কথা হচ্ছে আমাদের কখনোই আদর আপ্যায়ন করা হয়নি। যে ঘটনা রেফারেন্সে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন থেকে, আমার মনে হয় যে আপনি সেটি বলছেন, সেটা একদম অগ্রভাগে আমি ছিলাম এবং আমরা যখন যমুনার দিকে যাচ্ছিলাম আমাদের কোনো আদর আপ্যায়ন করা হয়নি। আমরা কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি করে এবং ব্যারিকেডগুলো সরিয়ে সেদিকে আমার নিজেরও হাত কেটে গিয়েছিল, তারপরে কিন্তু আমরা যমুনার সামনে যেতে পেরেছিলাম। কিন্তু আমাদের এখানে আদর আপ্যায়নের কোনো সুযোগই ছিল না। ঠান্ডা পানির বাতাস আমরা দেখলাম, ঠান্ডা পানির বাতাস। আরো বিভিন্ন বিএনপির যখন একজন নেতা, তার নাম আমি ভুলে গেছি, তাকে যখন রিসিভ করতে বিএনপির
জনগণ গেল, মানে বিএনপির কর্মীরা গেল, তখনও তাদের উপর ঠান্ডা পানি ছিল, সেটার তো কোনো প্রয়োজনীয়তা ছিল না। মানে যমুনার সামনে 144 ধারা ছিল তো, তখনও ছিল। সেটাতেই আসছি, টপিকটাতে আসছি, যে আপনি বলছেন যে গতকালকে প্রকৌশলী ছাত্রদের, সেটাতে কিন্তু আমরা প্রথমে এটা নিয়ে নিন্দা জানিয়েছি এবং আমরা তীব্র প্রতিবাদ করেছি যে কোনো আন্দোলনে, শিক্ষার্থীদের আন্দোলনেই যদি পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করে, এবং সেটিকে অবশ্যই আমাদের পুলিশ প্রবিধান এবং অন্যান্য আইনের আলোকে দেখতে হবে যে পুলিশ প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে কিনা, এবং সেটা যদি করে থাকে সেটি অবশ্যই একটা নিন্দনীয় কাজ। আমাদের এখানে এই পুরো বিষয়টা তো আসলে ভালোভাবে দেখতে হবে যে ডিপ্লোমা প্রকৌশলীদের দাবিটা কি, বিএসসি ইঞ্জিনিয়ার যারা প্রকৌশলী আছেন তাদের দাবিটা কি, তাদের দাবিটা দেখে সরকারকে একটি কমিটি গঠন করে যারা বিশেষজ্ঞ আছেন তাদের এটি নির্ধারণ করতে হবে। এটি তো আসলে রাজপথে নির্ধারণ করার মতো কোনো বিষয় না, কিন্তু রাজপথে অবশ্যই তারা দাবি জানাবেন, সেটি জানানোর অধিকার বাংলাদেশের সব নাগরিকেরই আছে। তারা কিন্তু এর আগে, এই রাজপথে নামার আগে অনেকবার নিজস্ব প্রতিষ্ঠানে, নিজস্ব স্ফেয়ারের মধ্যে তাদের বিভিন্ন নাগরিক সংগঠন আছে, তাদের মাধ্যমে তারা কিন্তু তাদের দাবিগুলো জানিয়েছেন। এখানেও আমি বলবো এটা পুরোপুরি সরকারের ব্যর্থতা যে রাজপথে নামার আগে বিষয়টাকে কেন অ্যাড্রেস করা হলো না, এবং রাজপথে নামার পর আপনি পেটাবেন, তখন তো অবশ্যই এই ধরনের মানে একটা দুঃখজনক পরিস্থিতির অবতারণা হবে। মিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি আসলে আব্দুল নূর তুষারকে খানিকটা করেছিলাম সেটা আপনার দিকে ঠেলে দিয়েছে। সাথে আমি একটু মূল প্রশ্ন, আমার কয়েকটি প্রশ্ন আছে, সময়ও কম, একটা প্রশ্ন করতে চাই। সীমানা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের সালিশ, সেটাতে হাতাহাতি হবে, সেটা একদম স্বাভাবিক ছিল আসলে। না, আমি ভেবেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে টেটাও নিয়ে আসবেন কিনা আপনারা। ঢাকায় শুনানি বলে হয়তো সেটা আনেননি। এর আগে নিজ এলাকায় জমি জিরাত, মুড়ি খাওয়া, বিয়ে বাড়িতে দাওয়াত, তারপরে হাঁস মুরগি, গরু ছাগল সবকিছু নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। ঢাকায় কি এটাই ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রুপের প্রথম মানে হাতাহাতি? এটা কি রেকর্ড হলো কিনা যে ঢাকায়ও? আমি জানি না, হতে পারে এটা হয়তো প্রথম। আমি আপনার প্রশ্নে আসছি, ইসির সামনে হাতাহাতি, এটা নির্বাচনের পরিবেশ কতটা নিশ্চিত করতে পারবে? দেখুন, আপনারা জানেন বিএনপি ছাড়া বেশ কতগুলো রাজনৈতিক দল চাইছে নির্বাচনটা যতদূর সম্ভব পেছানো যাক। তারা চাইছে আরেকটু হাতে সময় পেলে, তারা আশা করছে হয়তো কিছু আসন তারা বেশি পেতে পারে। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন বাহানা নিয়েও কিন্তু হাজির হচ্ছে। হঠাৎ করে যখন নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনাই নাই, ফার্স্ট পাস দ্য পোস্টে হবে, উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা করার কথা, তখন কোনো দল এমনও দাবি করছে পিআর পদ্ধতি যদি না হয় তাহলে তারা নির্বাচনেই যাবেন না। সুতরাং কারা আসলে বাংলাদেশে চাইছে যে একটা স্টেবল সরকার এই মুহূর্তে না আসুক, কারা চাইছে নির্বাচনটা পিছিয়ে যাক, সেটা আমরা কম বেশি সবাই জানি। কেবল রাজনৈতিক দলের কথাই বা আমি কেন বলবো, সরকারের ভেতর থেকেও কি কেউ চাইছেন না যে বিষয়টা আরেকটু লিঙ্গার করুক? প্রধান উপদেষ্টা যখন হঠাৎ করে 5 তারিখে ঘোষণাটি দিলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে যাচ্ছে, আপনি কি মনে করেন সরকারের ভেতরে সকলেই তখন খুব খুশি হয়েছিল? মনে হয় না কিন্তু, কারণ যেই হঠাৎ করে তার এই ঘোষণা আসা, এটা একেবারে হঠাৎই আমাদের কাছে মনে হয়েছে। আরেকটি রাজনৈতিক দল বলছে নির্বাচন হবার আগে অবশ্যই বিচার এবং সংস্কার শেষ করতে হবে। এখন বিচার বলতে মানে আমার ভাইও আইনজীবী, আমিও আইনজীবী, আপনি কি এফআইআর দায়েরকে বোঝাচ্ছেন? আপনি কি চার্জশিট পর্যন্ত, নাকি আপনি বলছেন ট্রায়াল কমপ্লিট করে লোয়ার কোর্টের সাজা, নাকি আপনি মিন করছেন একেবারে অ্যাপেলের ডিভিশন হয়ে সাজা কনফার্ম হয়ে আসা? অগ্রগতি বলছি, অগ্রগতি, ঠিক আছে, তো অবশ্যই অনেক সময় লাগবে, এটা আমরা জানি। অগ্রগতি বলতে কেউ মনে করবে এফআইআর দায়ের হয়েছে এটাই একটা ভালো অগ্রগতি, কেউ আবার বলবে না ট্রায়াল মাঝ পর্যায়ে এসেছে এটা একটা অগ্রগতি, কেউ আবার বলবে না রায় না হলে আমি এটাকে কোনোভাবেই অগ্রগতি বলতে পারি না। এই অগ্রগতি কথাটাও কিন্তু ধোঁয়াছে। এবং আপনি যদি এই সংস্কারের কথা বলেন, আপনি আসলে কোন সংস্কার করতে পারেন? এই নির্বাচনটার আগে সরকার চাইলে প্রশাসনে করতে পারতো সংস্কার, পুলিশে করতে পারতো সংস্কার, জুডিশিয়ারিতে করতে পারতো সংস্কার, অন্যান্য যেই মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে করতে পারতো সংস্কার। আমরা কি কোনো একটা জায়গায় সংস্কার করতে দেখেছি সরকারকে? আমরা কিন্তু দেখি নাই। আমি আমার ভাইয়ের হাদির একটা কথার সাথে বলি, উনি বলেছেন ম্যাথরেরও ভোট আছে। অফকোর্স ভোট আছে, অফকোর্স ভোট আছে। আমি সেই পরিবার থেকে এসেছি যেই পরিবারে একেবারে শিশুকালে আমার কানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে বড় লোক আর ধনী লোক এক জিনিস নয়। আমি যখন ছোট ছিলাম আমি ভুলে বলে ফেলতাম বাবা ওরা না অনেক বড় লোক, বাবা আমাকে বলতেন না ওরা অনেক ধনী লোক। এই যে মগজের ভেতরে আমাকে ঢুকিয়ে দেওয়া বড় লোক আর ধনী লোক আর টু ডিফারেন্ট থিংস, আমি এদেশের মানুষকে একটু বড় হতে বলেছিলাম। মানে বড় হতে কি, যেটা মানে আমার ভাই ও তুষারও অনেকখানি বললেন যে
আমরা আসলে আমাদের ব্যক্তি জীবনে কেমন আচরণের চর্চা করতে চাই, আমরা কোন ভাষার চর্চা করতে চাই, আমরা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই, আমরা পরস্পরকে আক্রমণ করতে গিয়ে তার ব্যক্তিগত। আপনার এই কথা থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা মাথায় আসলো, আপনি বললেন যে আমরা আসলে কি চর্চা করছি। আচ্ছা, আমাকে একটা জিনিস একটু পরিষ্কার করেন তো, বিএনপির জুলাই অভ্যুত্থান, জামাত, মুক্তিযুদ্ধে ৭১ নিয়ে আপনাদের দলের বর্তমান অবস্থা কি? স্পেশালি আমাকে ৭১ নিয়ে বলেন তো, কেন বিএনপিতে ফজলুর রহমানের পদ ৩ মাসের স্থগিতের বিষয়ে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন এটি একটি বার্তা দিচ্ছে। বার্তাটি হলো যে যত বড় নেতাই হোক দলের অবস্থানের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্যের দায় দল নেবে না। ৭১ নিয়ে বিএনপির এখন কি অবস্থান? বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, বিএনপি একটা সেন্ট্রিস্ট পার্টি। এইটুকু জেনেই আমি বিএনপিতে জয়েন করেছি, বিএনপি করে যাচ্ছি। এরপরে অবস্থান পরিবর্তন হলে সেটা ইমরান সালে প্রিন্স হয়তো ভালো বলতে পারবেন, আমার পরিবর্তন হয়েছে বলে আমার জানা নাই। তবে যারা জুলাইকে ৭১-এর মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের ভেতরে একটা গহীন ষড়যন্ত্র আছে। এই কালো ষড়যন্ত্রটা না আমার মনে হয় এটা মুখোমুখি হয়ে ফায়সালা হওয়া দরকার। মানে আপনি বাংলাদেশে বাস করবেন, বাংলাদেশের আলো হাওয়া বাতাসে বেড়ে উঠবেন, বাংলাদেশের নাগরিকের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন, কিন্তু আপনি ৫২-র ভাষা আন্দোলনকে ধারণ করবেন না, ৬৯-এর গণ অভ্যুত্থান আপনার মধ্যে নাচন ধরাবে না, ৭১-এর মুক্তিযুদ্ধ আপনার ভেতরে কোনো রেখাপাত করবে না, ৯০-এর গণ অভ্যুত্থান আপনাকে মনে করিয়ে দেবে না যে গণতন্ত্রের জন্য আমাদের লড়াইটা কত দীর্ঘ, এবং ২৪-এর গণ অভ্যুত্থান আমাদেরকে স্মরণ করিয়ে দিবে না যে কত শত মানুষের জীবনের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছি, কত রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বপ্ন দেখেছি। এই বিষয়গুলোকে, এই রাজনৈতিক ঘটনা প্রবাহকে যদি কেউ ধারণ করতে না চায়, কেউ যদি তার মাঝখানে একটা ছেদ ঘটিয়ে এটি একটা অংশ, ওটিকে আমরা নালিফাই করছি, বা ওটি অংশ এটিকে আমরা নালিফাই করছি, এই মুখোমুখি যারা করাতে চায় তারা কোনো না কোনো দুরভিসন্ধি নিয়ে কাজ করছে। আব্দুল নূর তুষার, আজকে রোডম্যাপ ঘোষণা হয়েছে, তফসিল হবে ডিসেম্বরের শুরুতে। কেউ এটাকে স্বাগত জানিয়েছে, কেউ আবার স্বাগত জানাচ্ছে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে নির্বাচন বিরোধী কথা যেই বলুন তারা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবেন। এখন যারা নির্বাচন করবে না বলে হুমকি দিচ্ছে যে সামনে নির্বাচন বয়কট করতেও পারে, তারা কি নির্বাচনের মাঠ থেকে, মানে রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যেতে পারে, এরকম কোনো ভবিষ্যৎ দেখেন আপনি? নির্বাচন করার অধিকার যেমন সবার আছে, নির্বাচন বর্জন করার অধিকারও যে কোনো রাজনৈতিক দলের আছে। তারা মনে করতে পারে যে তারা নির্বাচন করবে না, এমন হতে পারে যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, অথবা তারা সব আসনে প্রার্থী দিতে পারবেন না, অথবা তারা এই মুহূর্তে নির্বাচনের চাইতে দল সংগঠিত করার জন্য বেশি সময় দেবেন, অথবা তারা মনে করতে পারেন যে তারা নির্বাচনে না গিয়ে বরং মাঠ পর্যায়ে থেকে যারা নির্বাচিত হবেন তাদের উপরে চাপ সৃষ্টি করে যাতে তারা কোনো কারণে লক্ষ্য থেকে বিচ্যুত না হন সেই চেষ্টা করবেন। এগুলো তো যে কোনো দলের বা যে কারো একটা স্ট্র্যাটেজির বিষয়, কৌশলের বিষয়। তবে নির্বাচনের বিরুদ্ধে যে সে অবশ্যই গণতন্ত্র বিরোধী। নির্বাচন ছাড়া তো গণতন্ত্রে পৌঁছানোর আর কোনো উপায় নাই। কে শাসন করবে এটা তো স্বপ্নে প্রাপ্ত কোনো তাবিজ না যে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ কে শাসন করবে, পরের দিন উঠে আমরা সবাই তাকে মেনে নিলাম। তো সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন আমি মনে করি সেটাই ঠিক। যে কোনো দল যদি গণতন্ত্রে বিশ্বাস করে তারা প্রথমত নির্বাচন চাইবে, তারপর চাইবে যে এই নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণমূলক, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে কথা। আর সবচেয়ে আমার কাছে মজা লাগে যে আমাদেরকে যারা এখন গণতন্ত্র শেখাচ্ছেন, প্রায় ধরেন পাকিস্তান এখন পর্যন্ত জন্ম থেকে এখন পর্যন্ত গণতন্ত্রের চেহারা দেখে নাই। এখন আমাদের বরং উচিত পাকিস্তানে প্রতিনিধি দল পাঠিয়ে তাদেরকে গণতন্ত্রের কোচিং করানো এবং কিছু গালিগালাজও শেখানো, কারণ গালিগালাজ ছাড়া তো গণতন্ত্র আসবে না। জি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, সবার চোখ এখন ডিসেম্বর এবং ফেব্রুয়ারির দিকে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে আগামী রবিবার রাত ৯টায় আবার।